পঙ্কজ দ্য ফিয়ারলেস ভয়েসে স্বাগত জানাই আমি ইন্দ্রাণী। এই যে পালা বদলের পর মাত্র 9 দিন, তাতে কি মনে হচ্ছে? একটা সিনেমার কথা বলিউডের মনে পড়ে অনিল কাপুরের, অর্থাৎ ইন্টারভিউ নিতে গেছিলেন সম্ভবত চিফ মিনিস্টারের, এবং সেখানে লাইভ ইন্টারভিউ নিতে নিতে এমন কতগুলো চিফ মিনিস্টারের অসুবিধার বেখাপ্পা প্রশ্ন করে বসেছিলেন। তারপর থেকে কিন্তু সিনেমাটা একটা অদ্ভুত জায়গায় রূপ পায় এবং ওই একদিনের চিফ মিনিস্টার, সময় ছিল না হাতে, 24 ঘন্টার জন্য একটা পাঙ্গালোরে চিফ মিনিস্টারশিপ নিয়ে কি করেছিলেন, সেইটা কিন্তু আমাদের এই 9 দিনে আমরা মনে হচ্ছে কোথাও একটা মিল পাচ্ছি পশ্চিমবঙ্গের এই মুহূর্তের যে প্রশাসনিক এবং রাজনৈতিক পালাবদলের মধ্যে। আসলে যে মানুষটিকে নিয়ে আজকে আমাদের এই পথ চলা, সেই মানুষটির পথ চলাটা কিন্তু আমাদের ভিজিবিলিটিতে 2006 থেকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছিলাম। 2006 থেকে 11 পর্যন্ত একটা ওনার পর্ব, 11 থেকে একেবারে 20 অবধি আরেকটা পর্ব, 20 থেকে এলওপি হওয়া অবধি কয়েক মাস সেটা আরেকটা পর্ব, এবং এলওপি পুরো একটা টেনিওর 5 বছরের সেটা একটা পর্ব, এবং এই 9 দিন চিফ মিনিস্টার হিসেবে একটা পর্ব। এই যে 6 থেকে নন্দীগ্রাম আন্দোলন, সমস্ত কিছু পালাবদল 34 বছরে, 6 থেকে যে 11 সেটার যে একটা পর্ব, এবং 11-র পরবর্তী থেকে যে 2020 যতদিন উনি ওই দলটায় ছিলেন সেটা আরেকটা পর্ব হলেও মনে রাখবেন যে 11-র পরের থেকে 20-র মধ্যে উনি একবার এমপি হয়েছেন, তারপরে আবার উনি এমএলএ হয়েছেন, 2016-র পরে মন্ত্রী হয়েছেন। কিন্তু 16-র বিধানসভা ইলেকশনের ঠিক 15 দিন আগে যে নারদা স্টিং অপারেশনের যে ভিডিও ফুটেজ বেরোতে শুরু করলো, তারপরের থেকে ভেতরে ভেতরে শুভেন্দু অধিকারীর কি একটা অন্য রকমের বদল হয়েছিল, যেটা আমরা অনেকে বুঝতে পারিনি না বুঝতে পেরেছি। অর্থাৎ 16-র যে ভিডিওটা অনেকেই বলে থাকেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুড়শ্বশুরের ইনিশিয়েটিভে ম্যাথিউ কিছু একটা করেছিলেন, তার মধ্যে তৃণমূলের অনেক নেতার সেই টাকা নেওয়ার ব্যাপার দেখা গেছে। তারপরের থেকে কি ওনার জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল, যেটা আমরা বুঝতে পারিনি। আমরা বুঝতে পেরেছিলাম 2020 থেকে, যে কোভিড, তারপরে আমরা শেষের দিকে দেখলাম যে উনি সমস্ত পেছনের ছবি যেগুলো টানানো অভ্যাস ছিল কথা বলার আগে, সর্বত্র ওনার সব পাল্টে গেল, এবং উনি যে অনুষ্ঠানগুলো, সামাজিক অনুষ্ঠানগুলো করছিলেন, সেটাকে তৃণমূলের নেত্রীকে এড়িয়ে দিয়ে কয়েকটা দিন পরে উনি বিজেপিতে জয়েন করলেন, এবং বিধানসভার যে সদস্য বা এমএলএর শিপ সেখান থেকে রিজাইন করলেন। এবং ওই যে ছোট্ট একটা অবস্থা, অর্থাৎ উনি এলওপি হননি জিতে, অথচ উনি ছেড়ে দিয়েছেন ওনার এমএলএ শিপ, ওই যে সময়টা, ওই সময়টুকু একটা ছোট্ট পরিসর। তারপরে যে 5 বছরের ওনার এলওপি হওয়া, অর্থাৎ লিডার অফ অপোজিশন, সেখানে যে একটা অসম্ভব পরিশ্রম, অর্থাৎ একটা দিন আমরা দেখতে পাইনি যে শুভেন্দু অধিকারী কোথাও সভা করছেন না, কোনো বক্তৃতা করছেন না, সমানে পরিশ্রম করে গেছেন। এবং তার মাঝখান থেকে ওনার জীবনের উপরে একটা ব্যক্তিগত চরিত্রহানি, অপোজিশন থেকে, অপোজিট যারা রুলিং পার্টি ছিল তাদের থেকে কখনো গদ্দার শুনতে হয়েছে, কখনো তার বাবা মার নিন্দা, মন্দ, চরিত্রের দোষ, সব কিছু শুনতে হয়েছে। এবং তারপরেও জানবেন যে ওনার জীবনহানিরও অনেকবার আশঙ্কা হয়েছিল। এটা তো একটা পর্ব। কিন্তু মনে রাখবেন যে 16-তে উনি যখন মন্ত্রিত্ব করছেন জিতে এসে, তখন ওনার একটা ভূমিকা অন্তত সেই মুহূর্তে জনসমাজে ছিল। রুলিং পার্টির কাছে উনি হয়তো সম্পদ ছিলেন, কারণ ওনার নেতৃত্বে হোক, ওনার ইনিশিয়েটিভে হোক, যে একটা অন্য দলের এমএলএরা তৃণমূলে যে জয়নিংয়ের একটা পরম্পরা আমরা 2011 থেকে দেখছিলাম, সেখানে উত্তরবঙ্গের অনেকটা জায়গা শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সেই জায়গাগুলোকে সাফা করার, অর্থাৎ অন্য দলে জিতে আসবেন, কংগ্রেস সিপিএম থেকে জিতে আসা, তখন বিজেপি অতটা ছিল না, তাদেরকে জয়েনিং করানোর। এবং পরবর্তীকালে যখন উনি এলওপি হয়েছেন, সেই সময় ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলেছিলেন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরি করার জন্য আমাকে এগুলো করতে হয়েছিল। অর্থাৎ তৃণমূলকে উনি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এবং সেখানে একজন নেত্রী যা বলবেন সেটাই করতে হবে, এইরকম কিছু করতে উনি বাধ্য হয়েছিলেন। তো এই যে একটা বিশাল জার্নি, অর্থাৎ 2006 থেকে 2020 এবং 2020-র পর থেকে এই যে 2026,
এই যে জার্নিটা, সেটা কিন্তু চারটিখানি কথা না। আচ্ছা, এই যে দূরত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব, সেইটা কবে হলো? 2014-র অনেক আগে আমরা দেখলাম যে একটা যুবা নামের একটা প্রতিষ্ঠান হলো তৃণমূলের আন্ডারে, এবং তারপরে ওই লিফটে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হলো। অর্থাৎ 2014-য় সোমেন মিত্র ডায়মন্ড হারবার, অর্থাৎ সিপিএমের শ্রমিক লাহিড়ীরা যে ডায়মন্ড হারবারের এমপি হতেন, সেখান থেকে তৃণমূলের সোমেন মিত্র, এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সাজিয়ে দেওয়া হয়েছিল। সেই ইতিহাসটা আমরা কিছুটা, ওই যে শোভন চট্টোপাধ্যায় যখন বিজেপিতে জয়েন করেছিলেন, তখন কিন্তু চ্যানেলে চ্যানেলে বসে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষিক্ত করার জন্য ডায়মন্ড হারবারকে কারা সাজিয়ে দিয়েছিলেন, কেমনভাবে। অর্থাৎ 2014-য় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিফটে করে একেবারে মাথায় চড়ে বসলেন এবং সেকেন্ড ইন কমান্ড সবাইকে বলে দেওয়া হলো তাকে মানতে হবে, সেখান থেকে এই শুভেন্দু অধিকারীর পথ বোধহয় দুটো আলাদা হয়ে গেছিল 14-তেই, এবং আমরা হয়তো বুঝতে পারিনি ভেতরে ভেতরে উনি তৈরি হচ্ছিলেন। এবং যে 16-র নতুন করে যথেষ্ট ম্যান্ডেট পাওয়ার পরেও যে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ম্যান্ডেট থাকা সত্ত্বেও যে সিপিএম কংগ্রেসের জেতা এমএলএদের জয়নিংয়ের ইনিশিয়েটিভে শুভেন্দু অধিকারী কতখানি অনিচ্ছায় হয়তো বাধ্য হয়েছিলেন ওই দলে থেকে, সেটা পরবর্তীকালে দল ছাড়ার পর জয়নিংয়ের জন্য যে ইনিশিয়েটিভ নিতে হয়েছিল পুরো উত্তরবঙ্গে তো বটেই, অনেকটা জায়গায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ, তো সেখানে পরবর্তীকালে যখন উনি দল ছাড়লেন, এই শুভেন্দু অধিকারী সেই ব্যাখ্যাটা দিয়েছিলেন যে আমি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরি করতাম, কোনো এমন একটা পার্টিতে আমি ছিলাম যে আমাকে বাধ্য করা হয়েছিল এই কাজগুলো ইনিশিয়েটিভ নিতে। অর্থাৎ যে সিপিএম কংগ্রেসের এমএলএরা সামনে বলতেন যে উন্নয়নের জোয়ার দেখে আমরা আসতে বাধ্য হচ্ছি, সিপিএমের টিকিটে জিতে কংগ্রেসের টিকিটে জিতে অনৈতিকভাবে তৃণমূলে জয়েন করতে, অর্থাৎ জেতার পরে তুমি আমার, এই যে ব্যাপারটা, সেই ধরনের একটা কাজে ওনাকে যুক্ত হতে হয়েছিল, সেটা উনি অনেক দুঃখ প্রকাশ করেছেন। তো এই যে 14-র অভিষেকের সেকেন্ড ইন কমান্ড হয়ে যাওয়া, শুধু একজন এমপি না, দলের সেকেন্ড ইন কমান্ড, সেই ব্যাপারটাই কিন্তু চলেছে। এবং আমরা সেই শ্যামবাজারে শুভেন্দু অধিকারীকে ধরে রাখার জন্য তৃণমূলের সেই লুচি আলুরদমের যে কতগুলো দেখেছি বৈঠক, সেটাও মনে পড়ছে। কিন্তু লাস্ট যে কথাটা আমরা বলবো যে 9 দিনে মুখ্যমন্ত্রীত্বের 9 দিনে উনি যে ঝোড়ো ব্যাটিংটা করছেন প্রশাসনিক দিক থেকে এবং দলীয় দিক থেকে, এবং আমরা দেখেছি যে উনি মাস্টার স্ট্রোক দিয়েছেন, যে ডিপার্টমেন্টাল প্রসিডিং হচ্ছে 3 IPS-এর আর.জি. কর কাণ্ডে ক্যালকাটা পুলিশের, সে একটা ভীষণ একটা বড় পদক্ষেপ নিয়েছেন, যেটা আমাদের সবার খুব আমাদের আকাঙ্ক্ষা ছিল, জনতার একটা আকাঙ্ক্ষা ছিল যে আর.জি. করের যে প্রাথমিক যে আমরা গাফিলতি দেখতে পেয়েছি, সেখানে কিন্তু আগের সরকারের যেটা নেওয়া উচিত ছিল নেওয়া হয়নি, এবং বিরোধী দলের নেতার যে ভোট পরবর্তী সন্ত্রাসের যে অভিযোগ, আমরা প্রথম দিন যে বিধানসভায় যে অধিবেশনটা দেখলাম, সেখানে উনি একটা সাংঘাতিক কথা বলেছেন যে নিশ্চয়ই ডিজির কাছে অভিযোগ করবেন যে ভোট পরবর্তী সন্ত্রাসের যে তৃণমূলের নেতারা ঘরছাড়া, কিন্তু তার মধ্যে যদি 21-এর এবং 24-এর অত্যাচারকারী তৃণমূল নেতার নাম থাকে, যারা বিজেপির কর্মকর্তাদের সরিয়ে দিয়েছিলেন, কর্মীদের সরিয়ে দিয়েছিলেন, বাড়ি ছাড়া করেছিলেন, মেরেছিলেন, তাদের কিন্তু গারদে পোড়া হবে, তাদের নাম যদি আমরা দেখি। তো এই যে ব্যাপারটা আমরা দেখছি, সেটা দেখে আমাদের কি মনে হচ্ছে যে 9 দিনে উনি যে ঝোড়ো ব্যাটিংটা করেছেন, সেটা আগামী 5 বছরের জন্য কিভাবে জারি থাকবে, কতটা প্রশাসন এবং দল, যেটা আমরা মিলেমিশে একাকার হয়ে গেছিল তৃণমূল জমানায়, সেটাকে উনি কতটা আলাদা করতে পারবেন, কতটা বিরোধীদের জন্য পরিসর রাখতে পারবেন, সেই একটা বিপুল আশায় আমরা কিন্তু বুক বাঁধছি। যখন মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যান, তখন সেখানকার প্রশাসনিক প্রধান যিনি চেয়ারম্যান ঝালদা মিউনিসিপ্যালিটির, সেই আগরওয়ালের সঙ্গে উনি চটুল কথাবার্তা বলছেন। তোমার প্রাণায়াম করে তুমি কেন করো, তোমার ভুঁড়ি বাড়ছে কেন, তুমি কটা প্রাণায়াম করো, এই ধরনের চটুল জিনিস ওই ধরনের প্রশাসনিক মিটিংয়ে শোভা পায় না মাননীয় মুখ্যমন্ত্রী। এটা আপনাকে খুব পরিষ্কার করে বললাম। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি একদম সিরিজ ধরে বলে দিতে পারি, পশ্চিমবঙ্গে 1947 সাল থেকে যত হোম মিনিস্টার
এসছেন, টিআরপি র্যাঙ্কিং, টেলিভিশন রেটিং পয়েন্ট না, আমরা ওই রকম বলি টিআরপি রেটিংয়ে ওনার স্থান কিন্তু নিচের দিকেই আছে, উনি কিন্তু উপর দিকে উঠতে পারেননি। যতই উনি ক্ষমা চেয়ে নিন এখন যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অবনত মস্তকে, আর ভুল হবে না, আপনার 7 দিনে 16টা লোক মারা গেছে, আপনি কি করেছেন? কেন যাননি তখন? আপনার টাইমে আপনি অপোজিশন লিডারদের কোনো স্পেস দিচ্ছেন না। শুভেন্দু অধিকারী 30টা মিটিং করেছে পশ্চিমবঙ্গে, 30টা মিটিংয়ে হাইকোর্টের পারমিশন নিতে হয়েছে। হোয়াই? আপনার টাইমে আমরা তো আপনাকে সমস্ত অ্যাকোমোডেট করে দিতাম। 50, 60,000, 70,000 লোকের মিটিং আপনি করে এসছেন, কেউ তো কখনো আপনাকে বাধা দেয়নি। এই মানসিকতায় কিন্তু ডিফারেন্স আছে। আপনি যে মানসিকতাটা তৈরি করেছেন সেটা কিন্তু হার্মফুল ফর দ্য ফ্লাওয়ারিং অফ ডেমোক্রেসি। এই রাজ্যে ডেমোক্রেসি নেই, কুণাল বাবুরা যতই বলুক, রাজ্য ডেমোক্রেসির পক্ষে অনুকূল না। এখানে আমার বলে কেউ নেই, আমি আজকে থাকবো না, কালকে কিন্তু আমার এই প্রশাসন প্রবহমান আছে, থাকবে। মমতা ব্যানার্জি কিন্তু আমি আপনাকে বলবো, আইপিএস আইএস এর ক্ষেত্রে যে অ্যাটিটিউড তিনি দেখাচ্ছেন, সেই অ্যাটিটিউড দিয়ে কিন্তু এই প্রশাসন চলবে না। সেখানে এর থেকে বেশি কাঙ্ক্ষিত ফল উনি আশা করতে পারেন, আমি আশা করি না। আমি বিশ্বাস করি এখানকার আইপিএসরা তাদের দলদাসত্ব ত্যাগ করুন, ত্যাগ করে তারা স্বমহিমায় বিরাজিত হন, বাংলাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যান। এ বাংলাকে কিন্তু আমরা দেখতে চাই না। এ বাংলাকে আবার যদি পুনর্জীবিত করতে হয় তাহলে আইএস আইপিএসদের বিরাট ভূমিকা আছে। আজকে যে ভূমিকাটা কলকাতা হাইকোর্ট করছে, কলকাতা হাইকোর্ট না থাকলে আমরা অনেকেই বাস বেঁচে থাকতে পারতাম না। সেই ক্যালকাটা হাইকোর্টকে আমি একদম কুর্নিশ জানিয়ে বলছি, সেই কাজটা কিন্তু করার কথা আইএস আইপিএসদের। দে আর নট ডিসচার্জিং দেয়ার ডিউটি প্রপারলি। যাদের মালকিন হয়ে বসে আছেন মাননীয়া মমতা ব্যানার্জি, তাকে তার পথ শোধরাতে হবে, নয়তো বাংলার সমূহ বিপদ। আমি সাদাকে সাদা, কালোকে কালো বলবো। আমি কোনো শ্রীময়ী, শ্রীমতী, শ্রীমান কাউকে ভয় করি না। তাতে যদি আমার জীবন চলে যায়, আই ক্যান মর্টগেজ মাই লাইফ ফর দ্যাট।